আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ইউনিট 3 এর আন্ডারে কনসেপ্ট অফ ইকোসিস্টেম, বাস্তুতন্ত্র সম্পর্কে ধারণা, ডিফারেন্ট টাইপস অফ ইকোসিস্টেম, বাস্তুতন্ত্রের প্রকারভেদ, কম্পোনেন্টস অফ ইকোসিস্টেম, বাস্তুতন্ত্রের উপাদান এবং ইম্পর্টেন্স অ্যান্ড ফাংশন অফ ইকোসিস্টেম, বাস্তুতন্ত্রের কাজ এবং গুরুত্ব। The term ecosystem was first proposed by A.G. Tansley in 1935. He defined it as the system resulting from the interaction of all the living and non-living factors of the environment. An ecosystem consists of the biological community that occurs in some locally and the physical and chemical factors that make up its non-living or abiotic environment. There are many examples of ecosystem: a pond, a forest, an estuary, a grassland. 1935 খ্রিস্টাব্দে বিজ্ঞানী A.G. টানসলে সর্বপ্রথম ইকোলজি পত্রিকায় ইকোসিস্টেম কথাটি ব্যবহারিক অর্থে উল্লেখ করেন। আসলে বাস্তুতন্ত্রের ইংরাজি প্রতিশব্দ হলো ইকোসিস্টেম। এটি ইকোলজি শব্দ থেকে এসেছে, কারণ ইকোসিস্টেম কথাটি প্রকৃতপক্ষে ইকোলজিক্যাল সিস্টেমের সংক্ষিপ্ত রূপ। বিভিন্ন সময়ে বিভিন্ন বাস্তু পরিবেশবিদগণ বিভিন্নভাবে বাস্তুতন্ত্রের সংজ্ঞা দিয়েছেন। এই সংজ্ঞাগুলির মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি সংজ্ঞা হলো: A.G. টানসলের এর সংজ্ঞা দিতে গিয়ে বলেছেন যে বাস্তুতন্ত্র হলো পারস্পরিকভাবে সম্পর্কিত গতিশীল বা পরিবর্তনশীল প্রকৃতির সামগ্রিক, ভৌত, রাসায়নিক ও জৈব অবস্থা। R.L. লিন্ডেম্যান 1942 খ্রিস্টাব্দে বলেছেন বাস্তুতন্ত্র হল পরস্পরের অধীন এবং গতিশীল জৈবিক, ভৌত ও রাসায়নিক তন্ত্র। 1954 সালে C.C. ক্লার্ক বলেছেন বসতির জৈব ও ভৌত উপাদান একত্রে যে জটিল বসবাস নীতি গড়ে তোলে তাকে বাস্তুতন্ত্র বলে। 1963 সালে E.P. ওডাম বাস্তুতন্ত্রের সংজ্ঞা দিতে গিয়ে বলেছেন বাস্তুতন্ত্র হল জীবগোষ্ঠী ও তার জড় পরিবেশ নিয়ে গঠিত এক মৌলিক কর্মভিত্তিক একক, যার মধ্যে উদ্ভিদ ও প্রাণীকুল পরস্পরের সঙ্গে এবং পারস্পরিক প্রাকৃতিক পরিবেশের সঙ্গে নিবিড় সম্পর্কে আবদ্ধ থাকে। তাহলে এই সব আলোচনা থেকে দেখা যাচ্ছে যে জীবজগৎ ও তার পরিবেশের মধ্যে সর্বদাই এক নিবিড় আন্তঃসম্পর্ক বর্তমান। বিভিন্ন জীব একদিকে যেমন নিজেদের মধ্যে আন্তঃক্রিয়া করে, তেমনি পরিবেশের জড়বস্তুর সঙ্গেও তাদের সম্পর্ক বজায় থাকে। এককোষী জীবাণু থেকে শুরু করে উদ্ভিদ, প্রাণী প্রত্যেকেই পরিবেশ থেকে খাদ্য উপাদান অর্থাৎ বাঁচার রসদ সংগ্রহ করে। জীবগোষ্ঠী ও জড় উপাদানের মধ্যে বিভিন্ন উপাদানের সুষ্ঠু আদান প্রদানের মাধ্যমে যে একক অনুকূল বসবাস নীতি গড়ে তোলে তাকে বাস্তুতন্ত্র বলে। এক কথায় বাস্তুতন্ত্রের দ্বারা একটি নির্দিষ্ট স্থানের পরিবেশে বসবাসকারী জীবগোষ্ঠী ও পরিবেশের মধ্যে পারস্পরিক সম্পর্কের ফলে উৎপন্ন অবস্থাকে বোঝায়। অর্থাৎ সমস্ত জীবজগৎ এবং তাদের স্বাভাবিক বাসভূমি হল বাস্তুতন্ত্রের মূল ভিত্তি। সুতরাং জীববিজ্ঞানের দৃষ্টি থেকে বলা যায় যে নির্দিষ্ট প্রণালীতে কোনো নির্দিষ্ট ভৌগোলিক অঞ্চলের জীব সম্প্রদায় নিজেদের মধ্যে এবং ওই অঞ্চলের জড় বা অজৈব উপাদানের সঙ্গে আদান প্রদানের মাধ্যমে নিজের অস্তিত্ব রক্ষার জন্য উৎপন্ন উপাদানের বিনিময় ঘটায়, তাকে বাস্তুতন্ত্র বা বাস্তুরীতি বলা হয়। এরপর হচ্ছে ক্লাসিফিকেশন অফ ইকোসিস্টেম, মানে বাস্তুতন্ত্রের প্রকারভেদ। এর দুটো ভাগ, একটা হচ্ছে ন্যাচারাল ইকোসিস্টেম, সেকেন্ড হচ্ছে আর্টিফিশিয়াল ইকোসিস্টেম, ম্যান ইঞ্জিনিয়ার ইকোসিস্টেম। ন্যাচারাল ইকোসিস্টেম হচ্ছে প্রাকৃতিক বাস্তুতন্ত্র। এটা কি? দিস অপারেট আন্ডার ন্যাচারাল কন্ডিশনস উইথাউট এনি মেজর ইন্টারফারেন্স বাই ম্যান। এর দুটো ভাগ, টেরেস্ট্রিয়াল ইকোসিস্টেম স্থলভাগের বাস্তুতন্ত্র যেমন ফরেস্ট, গ্রাসল্যান্ড, ডেজার্ট এটসেট্রা। আর অ্যাকোয়াটিক ইকোসিস্টেম এর দুটো ভাগ, ফ্রেশ ওয়াটার, মেরিন ওয়াটার, লোটিক
ফ্রেশ ওয়াটারের দুটো ভাগ, লোটিক হচ্ছে রানিং ওয়াটার লাইক স্প্রিং, স্ট্রিম অর রিভার, or lentic মানে স্ট্যান্ডিং ওয়াটার অ্যাজ লেক, পন্ড, পুলস এটসেট্রা। মেরিন ওয়াটার মধ্যে সাচ অ্যাজ ডিপ বডিজ অ্যাজ ওশান অর স্যালো ওয়ান্স অ্যাজ সি অর অ্যান এস্চুয়ারি। তাহলে আমরা কি দেখলাম? তাহলে বাস্তুতন্ত্রের প্রকারভেদ করতে গেলে প্রাকৃতিক বাস্তুতন্ত্র বা ন্যাচারাল ইকোসিস্টেম, আর একটা হচ্ছে মনুষ্য সৃষ্টি বা আর্টিফিশিয়াল ইকোসিস্টেম। প্রাকৃতিক বাস্তুতন্ত্রকে দুটো ভাগে ভাগ করা যাচ্ছে, একটা হচ্ছে স্থলজ বা টেরিস্ট্রিয়াল, যার মধ্যে মরুভূমি, তুন্দ্রা, তৃণভূমি, অরণ্য এসব আসছে, আর একটা অ্যাকোয়াটিক ইকোসিস্টেম বা জলজ বা জলভাগের বাস্তুতন্ত্র। জলভাগের বাস্তুতন্ত্রকে দুটো ভাগে ভাগ করা যায়, ফ্রেশ ওয়াটার ইকোসিস্টেম মিষ্টি বা স্বাদু জলের বাস্তুতন্ত্র, আর মেরিন ওয়াটার ইকোসিস্টেম আর একটা লবণাক্ত জলের বাস্তুতন্ত্র। এই ফ্রেশ ওয়াটার ইকোসিস্টেমকে আবার দুটো ভাগে ভাগ করা যাচ্ছে, একটা হচ্ছে লোটিক মানে প্রবাহমান জল যেমন ঝর্ণা, নদী, আর হচ্ছে লেন্টিক মানে স্থির জল, জলাশয়, হ্রদ, পুকুর। আর একটা হচ্ছে কৃত্রিম, আর একটা বললাম যে আর্টিফিশিয়াল ইকোসিস্টেম, দিস আর মেনটেন আর্টিফিশিয়ালি বাই ম্যান ওয়ার বাই অ্যাডিশন অফ এনার্জি অ্যান্ড প্ল্যান্ট ম্যানুপুলেশন ন্যাচারাল ব্যালেন্স ইজ ডিস্টার্ব রেগুলারলি, অ্যাজ ফর এক্সাম্পল ক্রপল্যান্ড ইকোসিস্টেম। মানুষের তৈরি বাস্তুতন্ত্র হলো কৃত্রিম বাস্তুতন্ত্র, যেমন শস্য ক্ষেত অর্থাৎ ধান ক্ষেত, ভুট্টা ক্ষেত, গম ক্ষেত ইত্যাদি। এইসব স্থানে মানুষ জীব সম্প্রদায়কে নিয়ন্ত্রণ করে। এছাড়া ভৌত রাসায়নিক পরিবেশ হলো কৃত্রিম বাস্তুতন্ত্রের উদাহরণ। এরপর আসছি কম্পোনেন্টস অফ ইকোসিস্টেম মানে বাস্তুতন্ত্রের উপাদান। ফার্স্ট, অ্যাবায়োটিক কম্পোনেন্টস consist of non-living chemical and physical components such as water, air, nutrient in the soil, or water and solar energy. Physical and chemical factors that influence living organism in land, terrestrial ecosystem and aquatic life zones. Abiotic factor can act as limiting factor that keep a population at a certain level. Abiotic componenটের আবার দুটো টাইপ, ক্লাইমেটিক ফ্যাক্টর, এডাফিক ফ্যাক্টর। ক্লাইমেটিক ইনক্লুড রেন, টেম্পারেচার, লাইট, উইন্ড এটসেট্রা। এডাফিক হচ্ছে হুইচ ইনক্লুড সয়েল, পিএইচ, টপোগ্রাফি, মিনারেল এটসেট্রা। এটা আমি ডিটেলসে আসছি। সেকেন্ড হচ্ছে বায়োটিক কম্পোনেন্ট, অল দ্য লিভিং থিংস দ্যাট ডিরেক্টলি অর ইনডিরেক্টলি অ্যাফেক্ট দ্য ইকোসিস্টেম। বায়োটিক ফ্যাক্টরস interact with other living organisms and the physical environment can also be limiting factor, as for example disease caused by bacteria, predators, food resources made up of biological components consisting of living and dead plants, animals and microorganisms. The major biological components of ecosystem are first producer কে অটোট্রপসও বলা হয় বা সেলফ ফিডার্স বলা হয়। প্রডিউসার হচ্ছে যারা খাদ্য তৈরি করে। অটোট্রপিক কম্পোনেন্ট মধ্যে এরা বলছি মেক দেয়ার ওন ফুড ফ্রম কম্পাউন্ড দ্যাট আর অবটেন ফ্রম দেয়ার এনভায়রনমেন্ট আর দ্য সোর্স অফ অল ফুড ইন অ্যান ইকোসিস্টেম। এদের মেন ক্যারেক্টারগুলো এগুলো। অন ল্যান্ড মোস্ট প্রডিউসার আর গ্রিন প্ল্যান্ট। In freshwater and marine ecosystem, algae and plants are the major producer near shorelines. In open water, the dominant producer are phytoplankton, most of them microscopic, that float or dipped in the water. Most producer capture sunlight to make carbohydrates such as glucose by photosynthesis. আচ্ছা, আমি এগুলো ডিটেলসে বলার আগে দুটো জিনিস একটু বলে দিই। বারবার দুটো টার্ম আসছে, সেটা হচ্ছে লিমিটিং ফ্যাক্টর আর একটা হচ্ছে ফাইটোপ্ল্যাঙ্কটন। লিমিটিং ফ্যাক্টর জিনিসটা কি? লিমিটিং ফ্যাক্টর হচ্ছে এ লিমিটিং ফ্যাক্টর ইজ এ রিসোর্স অর এনভায়রনমেন্টাল কন্ডিশন হুইচ লিমিটস দ্য গ্রোথ, ডিস্ট্রিবিউশন অর অ্যাবান্ডেন্স অফ অ্যান অর্গানিজম অর পপুলেশন উইদিন অ্যান ইকোসিস্টেম। আর ফাইটোপ্ল্যাঙ্কটন জানার আগে প্ল্যাঙ্কটন হচ্ছে, প্ল্যাঙ্কটন ইনক্লুডস প্ল্যান্ট অ্যান্ড অ্যানিমেল দ্যাট ফ্লোট অ্যালং অ্যাট দ্য মার্সি অফ দ্য সিজ, টাইডস অ্যান্ড কারেন্টস. Phytoplanktons are microscopic organisms that live in watery environment, both salty and fresh. Phyto means teeny microscopic plant, zoo means weak swimming animals. Phytoplankton মানে হচ্ছে প্ল্যান্ট মাইক্রোস্কোপ, টিনি মাইক্রোস্কোপিক প্ল্যান্টকে বলা হয় ফাইটোপ্ল্যাঙ্কটন। উইক সুইমিং অ্যানিমেলস যারা
বোথ আর মাইক্রোস্কোপিক, তাদেরকে জুপ্ল্যাঙ্কটন বলা হয়। এটা মনে রাখতে হবে। এবার এই যে প্রডিউসার বা অটোট্রফস বা সেলফ ফিডার্স মানে স্বভোজী উপাদান যেগুলো, এরা কী হয়, বাস্তুতন্ত্রের অন্তর্গত যে সমস্ত জীব সৌরশক্তি শোষণ করে অজৈব যৌগ থেকে নিজেদের জৈব খাদ্য প্রস্তুত করে তাদের স্বভোজী উপাদান বলে। নীলাভ সবুজ শৈবাল, সবুজ উদ্ভিদ এবং বিভিন্ন সায়ানোব্যাকটেরিয়া ইত্যাদি পরিবেশের স্বভোজী উপাদান। যারা উদ্ভিদের সবুজ অংশকে কাজে লাগিয়ে সূর্যালোকের সাহায্যে খাদ্য প্রস্তুত করে তাদের আলোকস্বভোজী বা ফটোঅটোট্রফস বলে, এবং যারা আলো ছাড়া রাসায়নিক সংশ্লেষের মাধ্যমে খাদ্য উৎপাদন করতে পারে তাদের রাসায়নিক স্বভোজী বা কেমোঅটোট্রফস বলা হয়। এরপর হচ্ছে কনজিউমার বা হেটারোট্রফস, get their energy and nutrients by feeding on other organism or their remains। এর দুটো মানে যে সমস্ত সজীব উপাদান প্রত্যক্ষ বা পরোক্ষভাবে খাদ্যের জন্য স্বভোজী উপাদানের ওপর নির্ভরশীল তাদের পরভোজী উপাদান বা খাদক বলে। পুষ্টিস্তর অনুযায়ী পরভোজী উপাদানকে দুটো ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে ম্যাক্রো কনজিউমার মানে হচ্ছে মুখ্য খাদক, আর সেকেন্ড হচ্ছে মাইক্রো কনজিউমার মানে গৌণ খাদ্য। ম্যাক্রো কনজিউমারের মধ্যে আছে প্রাইমারি কনজিউমার আর দোজ দ্যাট ইট প্রডিউসার প্ল্যান্ট অ্যাজ এ সোর্স অফ ফুড, দে আর অলসো নোন অ্যাজ হার্বিভোরস। সেকেন্ডারি কনজিউমার অর কার্নিভোরস, প্রাইমারি কনজিউমার হচ্ছে প্রথম শ্রেণীর খাদক, সেকেন্ডারি কনজিউমার হচ্ছে দ্বিতীয় শ্রেণীর খাদক অর কার্নিভোরস, ইট আদার অ্যানিমেলস। টার্সিয়ারি কনজিউমার মানে তৃতীয় বা প্রগৌণ খাদক, লার্জ কার্নিভোরস which feed on secondary consumer. Are quaternary consumer, largest carnivore that feed on tertiary consumer. They are not eaten by any animals. তাহলে প্রাইমারি কনজিউমার নিয়ে যদি বলা হয়, তৃণভোজী বা হার্বিভোর বা প্রাথমিক বা প্রথম শ্রেণীর খাদকেরা উৎপাদক শ্রেণীকে মুখ্য খাদ্য হিসাবে গ্রহণ করে, যেমন অ্যামিবা, ফড়িং, মশার লার্ভা, শামুক, ব্যাঙাচি ইত্যাদি। দ্বিতীয় শ্রেণীর খাদক হচ্ছে সেকেন্ডারি কনজিউমার, মাংসাশী প্রাণীদের কার্নিভোর, অর্থাৎ যারা প্রথম শ্রেণীর খাদকদের খাদ্য হিসাবে গ্রহণ করে তাদের দ্বিতীয় শ্রেণীর খাদক বলা হয়, যেমন হাইডা, প্ল্যানেরিয়া, জোঁক, মাছি, মশা, পিঁপড়ে, ছোট মাছ, এই ধরন এরা হচ্ছে দ্বিতীয় শ্রেণীর খাদকের মধ্যে পড়ছে। তৃতীয় বা প্রগৌণ বা টার্সারি কনজিউমার, যারা দ্বিতীয় শ্রেণীর মাংসাশী প্রাণীদের খাদ্য হিসেবে গ্রহণ করে তাদের বলে তৃতীয় শ্রেণীর খাদক, যেমন বড় মাছ, সাপ, মাছরাঙা, বক, হাঁস, টিকটিকি প্রভৃতি এই শ্রেণীর খাদকের মধ্যে পড়ে। চতুর্থ বা সর্বোচ্চ স্তরের খাদক হচ্ছে কোয়াটারনারি কনজিউমার। এই স্তরে আছে সর্বভুক প্রাণী বা অন্যান্য খাদক যারা তৃতীয় শ্রেণীর খাদকদের খাদ্য হিসেবে গ্রহণ করে, যেমন ময়ূর, বানর, কুমির, মাছ, মানুষ, শাক, কাক, শকুন ইত্যাদি। এরপরে আছে মাইক্রো কনজিউমার বা গৌণ খাদক। গৌণ খাদকের মধ্যে ডিকম্পোজার, যারা হচ্ছে বিয়োজকের কাজ কি? মোস্ট সার্টেন টাইপস অফ ব্যাকটেরিয়া অ্যান্ড ফাঙ্গি আর স্পেশালাইজড কনজিউমার দ্যাট recycle organic matter in ecosystem. They do this by breaking down dead organic material to get nutrients and releasing them, resulting simpler inorganic compound into the soil and water where they can be taken up as a nutrient by producer. এরা কি করে? মৃত জীব বা উদ্ভিদের দেহর বিয়োজন ঘটায়, বিয়োজন ঘটিয়ে সেইখান থেকে পুষ্টিরস সংগ্রহ করে এবং অজৈব উপাদানগুলোকে সরল করে মাটি এবং জলের মধ্যে এটা মিশিয়ে দেয়, যার ফলে প্রডিউসার মানে যারা উৎপাদক শ্রেণীর মধ্যে পড়ে তারা ওই অজৈব উপাদানগুলো মাটি বা জল থেকে সংগ্রহ করে পুনরায় ফটোসিনথেসিস বা সালোকসংশ্লেষের মাধ্যমে খাদ্য তৈরি করতে পারে। এই ফ্লো চার্টে দেখানো হয়েছে ডিটেলসে
বাস্তুতন্ত্রের যেটা কম্পোনেন্টগুলো আমি বললাম সেগুলো আরও ডিটেলসে দেখানো হয়েছে। দুটো কম্পোনেন্ট প্রথমে বললাম যে অ্যাবায়োটিক কম্পোনেন্ট আর বায়োটিক কম্পোনেন্ট। অ্যাবায়োটিক কম্পোনেন্টের মধ্যে তিনটে ভাগে পড়ছে। একটা হচ্ছে ফিজিক্যাল কম্পোনেন্ট বা ফিজিক্যাল ফ্যাক্টর, ভৌত উপাদান। ভৌত উপাদানের মধ্যে আসছে ফার্স্ট আছে রেন, মানে রেন বা প্রেসিপিটেশন, বৃষ্টিপাত। বৃষ্টিপাত বলতে বৃষ্টির সঙ্গে তুষারপাত, শিশির, শিলাবৃষ্টি বা কুয়াশাকেও বোঝায়। মোট বার্ষিক বৃষ্টিপাত ঋতুভিত্তিক বর্ষার বিস্তার, বাতাসের আর্দ্রতা ও মাটিতে আবদ্ধ জলের পরিমাণ স্থলজ জীবের বৈচিত্র্যময় বিস্তারকে অনেকাংশে নিয়ন্ত্রণ করে। যে ভৌগোলিক অংশে অত্যধিক বৃষ্টিপাত ঘটে সেখানে নানা রকম উদ্ভিদ ও প্রাণী প্রজাতির বৈচিত্র্য লক্ষ্য করা যায়। আবার যেখানে বৃষ্টিপাতের পরিমাণ কম সেখানে জীববৈচিত্র্য অনেক কম। এরপর হচ্ছে লাইট, মানে আলো। বেশিরভাগ প্রাণী ও কিছু আর্দ্র প্রাণীর দেহে নির্দিষ্ট পরিমাণ আলোক গ্রহণ করার জন্য বিশেষ আলোকগ্রাহী অংশ আছে, কিন্তু তীব্র অথবা মৃদু আলোকে প্রয়োজনের অতিরিক্ত সময় একটানা অনাবৃত থাকলে ক্ষতি হতে পারে। আলোর প্রভাবে জীবের বিভিন্ন জৈবনিক ঘটনা ঘটে থাকে, যেমন উৎপাদক সবুজ উদ্ভিদ সালোকসংশ্লেষের মাধ্যমে খাদ্য প্রস্তুতকরণ সম্পন্ন করে। এরপর হচ্ছে উইন্ড। উইন্ড মানে হচ্ছে বায়ু বা বাতাস। বায়ু বিশেষভাবে প্রাণী প্রজাতি অপেক্ষা উদ্ভিদ প্রজাতিকে বেশি প্রভাবিত করে। এছাড়া মাটি ও জলবায়ুকে উল্লেখযোগ্য রূপে প্রভাবিত করে। উদ্ভিদের পরাগযোগ, বীজের বিস্তার ও বাষ্পমোচনে বায়ুর ভূমিকা অনস্বীকার্য। বায়ুর ক্ষয়কার্যের ফলে ভূপ্রকৃতির পরিবর্তন ও মাটির বিসরণ ইত্যাদি ঘটে থাকে। টেম্পারেচার, তাপমাত্রা। বেশিরভাগ জীবই সাধারণ তাপমাত্রা 5 থেকে 40 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার মধ্যে জীবন ধারণ করতে পারে। ব্যতিক্রম কিছু ব্যাকটেরিয়া ও নীলাভ সবুজ শৈবাল উষ্ণ প্রস্রবণে 60 থেকে 90 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় এবং অত্যন্ত শীতে তুন্দ্রা অঞ্চলের পারমাফ্রস্ট এলাকায় -30 থেকে -50 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় বেঁচে থাকতে পারে। উচ্চ তাপমাত্রায় জীবজ প্রোটিনের তঞ্চন ঘটে এবং প্রয়োজনীয় উৎসেচকগুলি নিষ্ক্রিয় হয়ে যায় বলে জীব এই তাপমাত্রায় বাঁচতে পারে না। আবার নিম্ন তাপমাত্রায় কোষের জলীয় অংশের কঠিনাবস্থা প্রাপ্ত হওয়ার কারণে জীবের মৃত্যু ঘটতে পারে। এরপর হচ্ছে সয়েল বা মৃত্তিকা বা সাবস্ট্রাটা, যেটা কঠিন মাধ্যম বলা হয়। স্থলচর প্রাণী ও উদ্ভিদ মৃত্তিকাকে তার বাসস্থান হিসাবে ব্যবহার করে, যেখানে এরা জীবনের সম্পূর্ণ বা অংশবিশেষ অতিবাহিত করে। এরপর আছে টপোগ্রাফি বা ভূপ্রকৃতি। কোনো স্থানের ভূপ্রকৃতি বলতে ওই স্থানে অবস্থিত পাহাড়, পর্বত, মালভূমি, জমির ঢাল, উপত্যকা, নুড়ি পাথর ইত্যাদি সব কিছুকেই বোঝায়। ভূপ্রকৃতি জীবের বিস্তারকে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে নিয়ন্ত্রণ করে। ইনঅর্গানিক সাবস্ট্যান্স বা অজৈব পদার্থ। এর মধ্যে আছে ইনঅর্গানিক সাবস্ট্যান্স বলতে কার্বন, অক্সিজেন, ফসফরাস, সালফার, হাইড্রোজেন, কার্বন ডাইঅক্সাইড, নাইট্রোজেন প্রভৃতি হলো পরিবেশের রাসায়নিক উপাদান। এগুলি জীব ভূরাসায়নিক চক্রের উপাদান, মানে বায়োজিওকেমিক্যাল সাইকেল যেটা বলে, যা খনিজ চক্ররূপে প্রকৃতিতে আবর্তিত হয়। এর মধ্যে কি আছে? ওয়াটার, জল। পৃথিবীপৃষ্ঠের প্রায় 71% জল দ্বারা গঠিত এবং এক বিশাল সংখ্যক জীব এই মাধ্যমকে অবলম্বন করে আছে। জলজ জীবীদের জলে বসবাসযোগী বিশেষ অভিযোজনের দ্বারা জীবন ধারণ করতে হয়। যেমন জলজ উদ্ভিদের ক্ষেত্রে বায়বীয় প্যারেনকাইমা কোষ বা ল্যাকুনার উপস্থিতি লক্ষণীয়, যা উদ্ভিদকে ভেসে থাকতে সহায়তা করে। জলের অনুপস্থিতিতে জলজ উদ্ভিদ ও প্রাণীর মৃত্যু ঘটতে পারে। তাই প্রতিকূল পরিবেশের থেকে রক্ষা পেতে কিছু কিছু প্রাণীদের মধ্যে গ্রীষ্মকালীন ঘুম পরিলক্ষিত হয়। মিনারেলস মানে খনিজ পদার্থ। জীবের প্রয়োজনীয় স্বাভাবিক বৃদ্ধির জন্য অনেক খনিজ পদার্থই প্রয়োজন। এই খনিজ দ্রব্যগুলির প্রয়োজনীয় মাত্রায় উপস্থিতি বা অনুপস্থিতির ওপর জীবের বিস্তার ও স্বাভাবিক বৃদ্ধি নির্ভর করে। কোনো একটি অত্যাবশ্যকীয় খনিজ দ্রব্যের অভাবে বৃদ্ধি ব্যাহত হতে পারে।
আবার অতিরিক্ত খনিজ পদার্থের উপস্থিতিও জীবের পক্ষে ক্ষতিকারক হতে পারে। এইগুলো হচ্ছে। আর গ্যাস মানে গ্যাসীয় উপাদান আছে। পরিবেশের গ্যাসীয় উপাদানের মধ্যে অক্সিজেন ও কার্বন ডাইঅক্সাইড জীবজগতের সবচেয়ে বেশি প্রভাব বিস্তার করে। দু একটি ব্যতিক্রম ছাড়া কোনো জীবই অক্সিজেনের অভাবে বেঁচে থাকতে পারে না। অর্গানিক সাবস্ট্যান্সের মধ্যে আছে কার্বোহাইড্রেট, প্রোটিন, লিপিড, হিউমিক সাবস্ট্যান্স। জৈব পদার্থ, কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, উদ্ভিদ প্রাণীর বিয়োজিত দেহাবশেষ প্রভৃতি জৈব পদার্থ হলো পরিবেশের রাসায়নিক উপাদান। এই জৈব রাসায়নিক গঠন রূপে জৈব অজৈব উপাদানের মধ্যে সমন্বয় সাধন করে। আর বায়োটিক কম্পোনেন্টের মধ্যে প্রডিউসার, কনজিউমার, ডিকম্পোজার, এগুলো তো আগেই বলে দিলাম। প্রডিউসার যারা খাদ্য তৈরি করে, কনজিউমার পরোপযোগী উপাদান, প্রাইমারি, সেকেন্ডারি, টারশিয়ারি আর কোয়াটারনারি, আর ডিকম্পোজার ব্যাকটেরিয়া, ফাঙ্গি, এরা হচ্ছে এক্সাম্পল। এরপর হচ্ছে ফাংশন অফ ইকোসিস্টেম, মানে বাস্তুতন্ত্রের কাজ। কি কাজ করে? ইট ব্যালেন্স দ্য রেট অফ বায়োলজিক্যাল এনার্জি ফ্লো, জৈব শক্তি প্রবাহের হারকে বা ভারসাম্য রক্ষা করে। ইট ব্যালেন্স দ্য নিউট্রিয়েন্ট সাইকেল, পুষ্টি চক্রকে নিয়ন্ত্রণ করে। এই হচ্ছে বাস্তুতন্ত্রের মানে প্রধান কাজ। আচ্ছা, এখানে যে ডায়াগ্রামেটিক রিপ্রেজেন্টেশনটা দেওয়া হয়েছে, এখানের মধ্যে লক্ষ্য করলে দেখা যাবে যে কম্পোনেন্টগুলোর সাথে সাথে টপিক লেভেলগুলো এবং তাদের কোন কোন টপিক লেভেলে কারা কারা পড়ছে সেটা একটা চার্টের মাধ্যমে দেওয়া হয়েছে। প্রথমে হচ্ছে প্রাইমারি প্রডিউসারকে খাদ্য হিসেবে প্রাইমারি কনজিউমাররা খাচ্ছে। প্রাইমারি কনজিউমার থেকে সেকেন্ডারি কনজিউমার, সেকেন্ডারি থেকে টারশিয়ারি। প্রাইমারি প্রডিউসাররা হচ্ছে ফার্স্ট টপিক লেভেলের মধ্যে পড়ছে, যার প্ল্যান্ট, যেমন ফাইটোপ্ল্যাঙ্কটন, গ্রাস, ফিশ। আচ্ছা, এরপর হচ্ছে প্রাইমারি কনজিউমার যারা সেকেন্ডারি টপিক লেভেলের মধ্যে হচ্ছে হার্বিভোর, জুপ্ল্যাঙ্কটন, গ্রাসহপার, কাউ, এরা পড়ছে। সেকেন্ডারি কনজিউমার হচ্ছে থার্ড টপিক লেভেল কার্নিভোর, যেমন বার্ড, ফিশ, উলফ এটসেট্রা। আর টারশিয়ারি কনজিউমার হচ্ছে ফোর্থ টপিক লেভেল টপ কার্নিভোর, ম্যান, লায়ন। এই টপিক লেভেল বা ফুড চেন, ফুড ওয়েব, এগুলো নিয়ে পরবর্তী ক্লাসে আমি ডিটেলসে আলোচনা করব। আচ্ছা, এটা হচ্ছে ফাংশন। আর একটা হচ্ছে বাস্তুতন্ত্রের গুরুত্ব কী, ইম্পর্টেন্স অফ ইকোসিস্টেম। বাস্তুতন্ত্রের তিনটে প্রধান গুরুত্ব। এক নম্বর গুরুত্ব কি? এক হচ্ছে বাস্তুতন্ত্র অধ্যয়নের মাধ্যমে পৃথিবীর বিভিন্ন স্থানের প্রাকৃতিক পরিবেশ ও জীববৈচিত্র্য সম্পর্কে ধারণা লাভ করা যায়। দ্বিতীয় হচ্ছে বাস্তুতন্ত্র সংক্রান্ত জ্ঞান কোনো অঞ্চলের উদ্ভিদ ও প্রাণীর বাসস্থান, সুরক্ষা, জমির উর্বরতা ও ভূমিক্ষয় রোধ করতে সাহায্য করে। তৃতীয় হচ্ছে কোনো স্থানের বাস্তুতান্ত্রিক ভারসাম্য বজায় রাখতে পারলে সেই অঞ্চলের উদ্ভিদ ও প্রাণীর প্রজাতিকে অবলুপ্তির হাত থেকে রক্ষা করা যেতে পারে। এই হচ্ছে মেন ইম্পর্টেন্স অফ ইকোসিস্টেম। আজকে এখান পর্যন্তই।